আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় অর্থনীতি বিষয়ের অনলাইন ক্লাসের শিক্ষার্থীবৃন্দ, আজকের অর্থনীতি অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে অনলাইন ক্লাস শুরু করছি। আজ আমরা অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ বিষয় উৎপাদন নিয়ে আলোচনা করব। উৎপাদন বলতে কি বোঝায়? সাধারণত বলা হচ্ছে উৎপাদন বলতে কোনো কিছু সৃষ্টি করাকে বোঝায়, কিন্তু মানুষ প্রকৃতপক্ষে কোনো কিছু সৃষ্টি করতে পারে না, শুধু রূপ পরিবর্তন করতে পারে। তাই প্রকৃতি প্রদত্ত বস্তুর আকার আকৃতি বা রূপ পরিবর্তন করে তাকে নতুনভাবে ব্যবহার উপযোগী করে তোলাকে উৎপাদন বলে। বিভিন্ন অর্থনীতিবিদ বিভিন্ন দৃষ্টিকোণ থেকে উৎপাদনের সংজ্ঞা প্রদান করেছেন। অর্থনীতিবিদ আলফ্রেড মার্শাল বলেন, এই বস্তু জগতে মানুষ বস্তুকে পুনর্বিন্যাস করে অধিকতর কার্যোপযোগী করে তুলতে পারে, আর এটাই হচ্ছে উৎপাদন। ড্যানিয়েল বি সুইটস নামে একজন অর্থনীতিবিদ, তিনি বলেছেন, যে প্রক্রিয়ায় মানুষ প্রকৃতি প্রদত্ত বস্তুকে ব্যবহার উপযোগী করে তোলে সেটাই হচ্ছে উৎপাদন। অর্থনীতিবিদ ফ্রেশার বলেন, যদি ভোগ বলতে উপযোগের ব্যবহারকে বোঝায়, তবে উৎপাদন বলতে উপযোগ সৃষ্টি করাকে বোঝাবে। সুতরাং বিভিন্ন অর্থনীতিবিদদের সংজ্ঞা পর্যালোচনা করে উৎপাদন সংক্রান্ত বিষয় সম্পর্কে আমরা একথাই বলতে পারি যে প্রকৃতি প্রদত্ত বস্তুর আকার আকৃতি পরিবর্তন করে তাকে নতুনভাবে উপযোগ সৃষ্টি করাকেই উৎপাদন বলে। যেমন প্রকৃতিতে রয়েছে গাছ, গাছকে খুব সুন্দর করে মানুষ মেধা দিয়ে, শ্রম দিয়ে, দক্ষতা দিয়ে, যোগ্যতা দিয়ে আসবাবপত্র তৈরি করছে, এটা হলো উৎপাদন। আবার মাটি থেকে মাটি হতে মাটিকে প্রক্রিয়াজাতকরণ করে মাটির হাঁড়ি পাতিল তৈরি করা হচ্ছে, ফুলদানি তৈরি করা হচ্ছে, টব তৈরি করা হচ্ছে, এগুলো উৎপাদনের অন্তর্ভুক্ত। সুতরাং উৎপাদন বলতে বোঝাচ্ছে কোনো দ্রব্যের অতিরিক্ত উপযোগ সৃষ্টি করা। এই অতিরিক্ত উপযোগ সৃষ্টি করা, উপযোগ বিভিন্ন উপায়ে সৃষ্টি করা যায়। যেমন রূপগত উপযোগ, রূপ পরিবর্তন করে উপযোগ সৃষ্টি করা যায়। স্থানগত উপযোগ, এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত করে কোনো দ্রব্যের উপযোগ সৃষ্টি করা যায়। আবার সময়গত উপযোগ, এক সময়ের দ্রব্য অন্য সময়ে স্থানান্তর করে উপযোগ সৃষ্টি করা যায়। সত্যগত উপযোগ, কোনো দ্রব্যের মালিকানা পরিবর্তনের মাধ্যমে সত্যগত উপযোগ সৃষ্টি করা যায়। আবার সেবাগত উপযোগ, ডাক্তার সেবা দিয়ে উপযোগ সৃষ্টি করছে, শিক্ষক শিক্ষা দিয়ে উপযোগ সৃষ্টি করছে, উকিল আইনি পরামর্শ দিয়ে সেবা সৃষ্টি করছে। সুতরাং বিভিন্নভাবে উপযোগ সৃষ্টি হতে পারে। উৎপাদন সাধারণত প্রকৃতি প্রদত্ত বস্তুর আকার আকৃতি পরিবর্তন করে তাকে ব্যবহার উপযোগী বা কাজের উপযোগী করে তোলা। এই উৎপাদনের উপকরণ নিয়ে আমরা কথা বলবো। উৎপাদন করতে যে সমস্ত বস্তু বা যে সমস্ত বিষয়ে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ভূমিকা পালন করে তাদেরকে উৎপাদনের উপকরণ বলা হয়। সাধারণত উৎপাদনের উপকরণ চারটি: ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন। ল্যান্ড, লেবার, ক্যাপিটাল অ্যান্ড অর্গানাইজেশন, এই চারটি উৎপাদনের উপকরণ রয়েছে। কিন্তু আধুনিক অর্থনীতিবিদগণ মনে করেন উৎপাদনের উপকরণ পাঁচটি। তারা পূর্বের চারটি উপকরণের সাথে নতুন একটি উপকরণ যুক্ত করেছেন, আর সেটা হচ্ছে টেকনোলজি অর্থাৎ প্রযুক্তি। তাহলে আমরা একে একে জেনে নেব উৎপাদনের উপকরণগুলো কি কি। প্রথমে আসুক ভূমির কথা। ভূমি উৎপাদনের আদি এবং মৌলিক উপাদান। ভূমি বলতে কি বোঝাচ্ছে? সাধারণ অর্থে ভূমি বলতে ভূমির উপরিভাগ অর্থাৎ ভূপৃষ্ঠকে বোঝায়, কিন্তু অর্থনীতিতে উৎপাদন কাজে ব্যবহৃত প্রতিটি প্রাকৃতিক সম্পদকেই ভূমি বলা হয়। যেমন নদ নদী, বনাঞ্চল, খনিজ সম্পদ, আবহাওয়া, জলবায়ু, বাতাসের আর্দ্রতা, বৃষ্টিপাত প্রভৃতি ভূমির অন্তর্গত, যা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উৎপাদনকে সহায়তা করছে। ভূমির বিভিন্ন রকমের বৈশিষ্ট্য রয়েছে। ভূমির যোগান সীমাবদ্ধ,
ভূমির উর্বরা শক্তির দিক দিয়ে ভূমির পার্থক্য রয়েছে। ভূমিতে আদি এবং অক্ষয় শক্তি রয়েছে। এই আদি এবং অক্ষয় শক্তি বলতে ভূমির উর্বরা শক্তিকে বুঝিয়েছেন। তারপর ভূমি স্থানান্তরযোগ্য নয়, তবে ভূমির মালিকানা হস্তান্তরযোগ্য। বিভিন্ন স্থানের ভূমির উর্বরতা শক্তি এক রকমের নয়, অর্থাৎ উর্বরতা শক্তির ভিত্তিতে ভূমিকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা যায়। ভূমি প্রকৃতির দান, ভূমির কোনো যোগান দাম নেই, এগুলো হচ্ছে ভূমির বৈশিষ্ট্য। এবার আসুন শ্রমের কথা। শ্রম বলতে উৎপাদন কাজে নিয়োজিত একজন শ্রমিকের শারীরিক ও মানসিক কর্মপ্রচেষ্টাকে বোঝায়। শ্রম হতে হবে উৎপাদন ক্ষেত্রে, উৎপাদন ক্ষেত্রের বাইরে গেলে তাকে শ্রম বলা যাবে না। সকল ধরনের পরিশ্রমকেই শ্রম বলা যায় না। একজন ব্যক্তি ফুটবল নিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করলো, তার এই পরিশ্রম কখনোই শ্রম বলা যায় না, কেননা এর সাথে এটা উৎপাদনের সাথে সম্পৃক্ত নয় এবং এর বিনিময়ে সে মজুরি পাচ্ছে না। অতএব উৎপাদনের শ্রমের সাথে মজুরি বিষয়টি নিবিড়ভাবে জড়িয়ে রয়েছে। মজুরি হচ্ছে শ্রমিকের পারিশ্রমিক। শ্রমের বিভিন্ন রকমের বৈশিষ্ট্য রয়েছে। শ্রম একটি জীবন্ত উপাদান, শ্রম একটি ক্ষণস্থায়ী উপাদান। শ্রমিক থেকে শ্রমটাকে কখনোই আলাদা করা যায় না, অর্থাৎ শ্রমিক এবং শ্রম পরস্পর অবিচ্ছেদ্য। বিভিন্ন শ্রমিকের গুণগত মান ভিন্ন ভিন্ন হয়ে থাকে। শ্রমটাকে জমিয়ে রাখা যায় না, শ্রমটা ক্ষণস্থায়ী, শ্রমটা অধিকতর পচনশীল। শ্রমকে পচনশীল বলা হয় এই কারণেই যে আমার মধ্যে যে শ্রমশক্তি রয়েছে, আমি যেটা যদি ব্যবহার না করি তাহলে ভবিষ্যতে এই শ্রমশক্তিটা নষ্ট হয়ে যাবে। এই দৃষ্টিকোণ থেকে বলা হয় শ্রম পচনশীল উপাদান। শ্রম গতিশীল উপাদান, শ্রমের গতিশীলতা রয়েছে। শ্রম উৎপাদন ক্ষেত্রে গিয়ে উৎপাদনের গতিশীলতা বৃদ্ধি করে। শ্রম এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয়ে উৎপাদনে সহায়তা করে। এই দৃষ্টিকোণ থেকে বলা হয় শ্রম একটি গতিশীল উপাদান। এবার আসি মূলধনের কথায়। উৎপাদনের তৃতীয় উপকরণ হচ্ছে মূলধন। মূলধন হচ্ছে মানুষের তৈরি এমন একটি উপাদান যা অধিকতর উৎপাদনের জন্য উৎপাদন ক্ষেত্রে ব্যবহৃত হয়। সাধারণত মূলধন বলতে ব্যবসায় নিয়োজিত টাকা পয়সাকে বোঝায়, কিন্তু অর্থনীতিতে মূলধন বলতে বোঝাচ্ছে মানুষের তৈরি যে উপাদানটি অধিক উৎপাদনের জন্য পুনরায় উৎপাদন ক্ষেত্রে ব্যবহৃত হয়। মূলধনকে বলা হয় উৎপাদনের উৎপাদিত উপাদান। বম বাওয়ার্ক নামে একজন অর্থনীতিবিদ, তিনি বলেছেন মূলধন হচ্ছে উৎপাদনের উৎপাদিত উপাদান। মূলধনকে কেন উৎপাদিত উপাদান বলা হয়? অন্য কোনো উপাদান উৎপাদিত নয়, কেবলমাত্র মূলধনটাকেই উৎপাদিত বলা হয়, কেননা মূলধন অন্য কোনো ক্ষেত্র থেকে উৎপাদন হয়ে নতুনভাবে উৎপাদন ক্ষেত্রে সহায়তা করে। এই দৃষ্টিকোণ থেকে মূলধনকে বলা হয় উৎপাদনের উৎপাদিত উপাদান। মূলধনের বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য রয়েছে। মূলধন মানুষের তৈরি, মূলধন প্রকৃতি থেকে পাওয়া যাচ্ছে না, মূলধন মানুষ সৃষ্টি করছে। মূলধন উৎপাদিত, অন্য ক্ষেত্র থেকে উৎপাদন হয়ে আসে। মূলধন নতুনভাবে উৎপাদনে সহায়তা করে। মূলধনের গতিশীলতা রয়েছে। মূলধন উৎপাদন ক্ষেত্রে গিয়ে উৎপাদনের গতি প্রকৃতিকে বৃদ্ধি করে। সকল মূলধন সমজাতীয় নয়, বিভিন্ন রকমের মূলধন বিভিন্ন ধরনের। মূলধনটাকে বলা হচ্ছে নিষ্ক্রিয় উপাদান। মূলধন একা একা চলতে পারে না যতক্ষণ না শ্রমের স্পর্শ পায়। শ্রমের স্পর্শ ছাড়া মূলধন একা একা চলতে পারে না। এই দৃষ্টিকোণ থেকে বলা হয় মূলধনটা নিষ্ক্রিয়। আবার মূলধনটা তুলনামূলকভাবে মূলধনটিকে অস্থায়ী বললেও তুলনামূলকভাবে স্থায়ী। তার মানে দীর্ঘ সময় ব্যবহার করলে মূলধন অবশ্যই ক্ষয়প্রাপ্ত হবে। মূলধনের রয়েছে অবচয়জনিত ব্যয়। অবচয়জনিত ব্যয় বলতে মূলধনের ক্ষয়ক্ষতিজনিত ব্যয়কে বোঝানো হয়েছে। মূলধন ব্যবহার করলে মূলধনের যে ঘাটতি হয় বা ক্ষতি হয় তাকে অবচয় ব্যয় বলা হয়। এই মূলধনের অবচয় ব্যয় রয়েছে। এগুলো হচ্ছে মূলধনের বৈশিষ্ট্য। সর্বশেষ উপাদানটির নাম হচ্ছে অর্গানাইজেশন বা সংগঠন। সংগঠন বলতে কি বোঝাচ্ছে? সংগঠন একটা অদৃশ্য উপাদান। ভূমি, শ্রম ও মূলধন এই উপকরণগুলোকে সমন্বয় সাধনের কার্যাবলীকে বলা হয় সংগঠন। সংগঠন দেখা যায় না, সংগঠন যিনি পরিচালনা করেন তাকে বলা হয় সংগঠক, অর্গানাইজার। অর্গান থেকে আসছে অর্গানাইজেশন। অর্গান মানে হচ্ছে উপকরণ, আর অর্গানাইজার হচ্ছে উৎপাদক।
অর্থাৎ উদ্যোক্তা, অর্গানগুলোকে সমন্বয় সাধনের কার্যাবলী যিনি করেন তাকে বলা হচ্ছে অর্গানাইজার। আর অর্গানগুলোর সমন্বয় সাধনের প্রক্রিয়াকে বলা হয় অর্গানাইজেশন অর্থাৎ সংগঠন। সংগঠনের বিভিন্ন রকমের বৈশিষ্ট্য রয়েছে। সংগঠন যিনি পরিচালনা করেন তাকে বলা হয় সংগঠক বা উদ্যোক্তা। এই সংগঠনটা জীবন্ত। সংগঠন ঝুঁকি বহন করে উৎপাদনের সহায়তা করে। সংগঠন মুনাফা লাভ করে। ভূমি, শ্রম, মূলধন প্রভৃতি উপকরণের আয় বাদ দিলে বাকি যে উদ্বৃত্ত আয় থাকবে সেটা সংগঠনের আয়, যা মুনাফা নামে পরিচিত। তা এভাবে সংগঠনের বিভিন্ন বৈশিষ্ট্য তুলে ধরা যায়। উৎপাদনের আধুনিক অর্থনীতিবিদগণের মতে উৎপাদনের যে পঞ্চম উপকরণটা ছিল প্রযুক্তি। এই প্রযুক্তি নিয়ে আমরা একটু কথা বলি। বলা হচ্ছে প্রযুক্তি হচ্ছে এমন এক ধরনের জ্ঞান বা কৌশল, যে জ্ঞান বা কৌশল প্রয়োগের মাধ্যমে উৎপাদন কাজে ব্যবহৃত উপকরণগুলো পূর্বাপেক্ষা অধিক পরিমাণ উৎপাদনে সক্ষম হয়। যেমন একজন শ্রমিক পূর্বে কাজ করে যে পরিমাণ উৎপাদন করতে পারত, এখন ওই শ্রমিক আগের তুলনায় বেশি পরিমাণ উৎপাদন করতে সক্ষম হচ্ছে। তাহলে বুঝতে হবে এই শ্রমিকের মধ্যে প্রযুক্তিগত জ্ঞান প্রবেশ করেছে। একটা মূলধন বা একটা মেশিন আগে যে পরিমাণ উৎপাদন করতে সক্ষম হতো, একই সময়ের মধ্যে এখন পূর্বের চেয়ে অধিক পরিমাণ উৎপাদনে সক্ষম হচ্ছে। সুতরাং বুঝতে হবে এই মেশিনের মধ্যে প্রযুক্তিগত প্রয়োগ ঢুকেছে। তাহলে প্রযুক্তি বলতে বোঝাচ্ছে এক ধরনের জ্ঞান বা কৌশল, যে জ্ঞান বা কৌশল প্রয়োগের মাধ্যমে উৎপাদনের উপকরণগুলো পূর্বের তুলনায় অধিক পরিমাণ কর্মক্ষম হয়ে ওঠে। তাহলে এই ছিল উৎপাদনের উপকরণ। উৎপাদনের উপকরণ 4টি, আর আধুনিক অর্থনীতিবিদদের মতে উৎপাদনের পঞ্চম উপকরণ বলা হচ্ছে প্রযুক্তি। আমরা উৎপাদন অপেক্ষক নিয়ে কিছু কথা বলবো। উৎপাদন অপেক্ষক বলতে কি বোঝায়? সাধারণত বলা হচ্ছে যে উৎপাদনটা নির্ভর করছে উপকরণের উপর। এই উপকরণের উপর উৎপাদনের যে নির্ভরশীলতার সম্পর্ক যে সমীকরণ দ্বারা প্রকাশ করা হয়, এই সমীকরণকে আমরা বলবো উৎপাদন অপেক্ষক। উৎপাদন অপেক্ষক সাধারণত 2 প্রকার হয়ে থাকে, যথা স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক এবং দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক। স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক এবং দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষকের মধ্যে পার্থক্য হচ্ছে স্বল্পকালে কোনো উপকরণ থাকবে স্থির এবং কোনো উপকরণ থাকবে পরিবর্তনশীল, আর দীর্ঘকালে সকল উপকরণই পরিবর্তনশীল হয়ে থাকে। দীর্ঘকালে কোনো স্থির উপকরণ থাকে না। অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ বিষয়, এক হচ্ছে স্বল্পকাল আর হচ্ছে দীর্ঘকাল। স্বল্পকাল বলতে অল্প সময়কে বোঝায়, এই কথা অর্থনীতির কথা নয়। আবার দীর্ঘকাল বলতে অনেক সময়কে বোঝায়, এ কথা অর্থনীতির কথা নয়। অর্থনীতিতে স্বল্পকাল বলতে এমন একটি সময়কে বোঝানো হয় যে সময়ের মধ্যে ফার্মের কাছে 2 ধরনের উপকরণ থাকে। ফার্ম যদি উৎপাদনের পরিমাণ পরিবর্তন করতে চায় তাহলে স্থির উপকরণের কোনো পরিবর্তন করতে পারবে না, শুধুমাত্র পরিবর্তনশীল উপকরণের পরিবর্তন সাপেক্ষে উৎপাদনের পরিমাণ হ্রাস বৃদ্ধি করতে পারবে। সুতরাং স্বল্পকালে ফার্মের নিকট স্থির এবং পরিবর্তনশীল এই 2 ধরনের উপকরণ থাকবে। তাহলে আমরা বলতে পারি স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক বলতে যে উৎপাদন অপেক্ষকে বিবেচ্য উপকরণগুলোর কোনোটি স্থির এবং কোনোটি পরিবর্তনশীল, অর্থাৎ স্থির এবং পরিবর্তনশীল এই 2 ধরনের উপকরণ মিলে যে উৎপাদন অপেক্ষক তৈরি হয় তাই হচ্ছে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক। স্বল্পকালীন উৎপাদন অপেক্ষককে আমরা এভাবে বলতে পারি, Q is equal function of L K, এর উপরে একটা বার। তার মানে এটা হচ্ছে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক, যে এখানে এল এবং কে 2টি উপকরণ, আর এই উপকরণের উপরে উৎপাদন নির্ভর করছে। এটা সমীকরণ দ্বারা প্রকাশ করা হচ্ছে, এটি একটি উৎপাদন অপেক্ষক। এবং কে উপরে বার দেওয়ার কারণে বলা হচ্ছে যে এটি কে স্থির, এটা সহজে পরিবর্তন করা যাচ্ছে না। যেহেতু এটা পরিবর্তন করা যাচ্ছে না, সুতরাং এটা হচ্ছে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক। এই উৎপাদন অপেক্ষকের মধ্যে কোনো উপকরণ রয়েছে স্থির এবং কোনো উপকরণ রয়েছে পরিবর্তনশীল। সুতরাং স্থির এবং পরিবর্তনশীল 2 ধরনের উপকরণ মিলে যে উৎপাদন অপেক্ষক তৈরি হয় তার নামই হচ্ছে স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক। আবার দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষকের কথা যদি বলা হয় তাহলে আমরা বলবো যে উৎপাদন অপেক্ষকে কোনো উপকরণই স্থির বলে বিবেচিত হয় না, বা যে উৎপাদন অপেক্ষকের বিবেচ্য উপকরণগুলোর সবগুলোই পরিবর্তনশীল, তাকে বলা হচ্ছে দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক। এখানে Q is equal function of L K যদি আমি বলি,
অর্থাৎ এল এবং কে এখানে দুটো উপকরণই পরিবর্তনশীল। সুতরাং এই স্থির এবং পরিবর্তন সবগুলো উপকরণ যেখানে পরিবর্তনশীল সেই উৎপাদন অপেক্ষককে বলা হয় দীর্ঘকালীন উৎপাদন অপেক্ষক। এছাড়াও উৎপাদন অপেক্ষক রয়েছে কব ডগলাস উৎপাদন অপেক্ষক। কব এবং ডগলাস নামে দুইজন ব্যক্তি উপকরণের শিল্পক্ষেত্রে অধিক ব্যবহৃত উপকরণের সাথে উৎপাদনের যে নির্ভরশীলতার সম্পর্ক এটা দেখানোর জন্য কব এবং ডগলাস নামে দুইজন ব্যক্তি একটি উৎপাদন অপেক্ষক তৈরি করেছেন। তাদের নাম অনুসারে এই উৎপাদন অপেক্ষকের নামকরণ করা হয়েছে কব ডগলাস উৎপাদন অপেক্ষক, যেখানে বলা হচ্ছে কিউ ইজ ইকুয়াল এ এল আলফা কে বিটা। কিউ ইজ ইকুয়াল এ এল আলফা কে বিটা, এটা হলো কব ডগলাস উৎপাদন অপেক্ষক। এটা বেশি ব্যবহৃত হয় শিল্পক্ষেত্রে। আবার কৃষিক্ষেত্রে উপকরণ এবং উৎপাদনের মধ্যে সম্পর্ক দেখাতে গিয়ে স্পিলম্যান অর্থনীতিবিদ স্পিলম্যান একটি উৎপাদন অপেক্ষক তৈরি করেছেন। তার নাম অনুসারে এই উৎপাদন অপেক্ষকের নামকরণ করা হয়েছে স্পিলম্যান উৎপাদন অপেক্ষক। এই উৎপাদন অপেক্ষকটি হচ্ছে ওয়াই ইজ ইকুয়াল এম মাইনাস এ আর টু দা পাওয়ার এক্স। ওয়াই ইজ ইকুয়াল m মাইনাস এ আর টু দা পাওয়ার x। এটি হচ্ছে স্পিলম্যান প্রদত্ত উৎপাদন অপেক্ষক। এই উৎপাদন অপেক্ষকটি কৃষিক্ষেত্রে অধিক ব্যবহৃত হয়। এই ছিল উৎপাদন অপেক্ষক সংক্রান্ত আলোচনা। আমরা উৎপাদনের বিভিন্ন দিক নিয়ে কথা বলবো। উৎপাদন তিন প্রকার হতে পারে: মোট উৎপাদন, গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদন। মোট উৎপাদনকে টোটাল প্রোডাক্ট টিপি, গড় উৎপাদনকে এভারেজ প্রোডাক্ট এপি এবং প্রান্তিক উৎপাদনকে মার্জিনাল প্রোডাক্ট এমপি দ্বারা নির্দেশ করা হয়। টিপি, এপি এবং এমপি এগুলো কি, এগুলো বলতে কি বোঝায়, কিভাবে এগুলো পাওয়া যায় সেগুলো নিয়ে একটু কথা বলছি। প্রথমে আলোচনা করা যাক মোট উৎপাদন নিয়ে। বলা হচ্ছে নির্দিষ্ট পরিমাণ উপকরণ ব্যবহার করে যে পরিমাণ উৎপাদন পাওয়া যায় তাই হচ্ছে মোট উৎপাদন, ওই উপকরণগুলোর মোট উৎপাদন। নির্দিষ্ট পরিমাণ উপকরণ ব্যবহার করে যে পরিমাণ উৎপাদন পাওয়া যায় সেটাই হচ্ছে ওই উপকরণের মোট উৎপাদন। আমি 10 জন শ্রমিক একটি উৎপাদন কারখানায় নিয়োগ করলাম। এই 10 জন শ্রমিক মিলে যে পরিমাণ উৎপাদন করা হবে এই পরিমাণ উৎপাদনই ওই 10 জন শ্রমিকের মোট উৎপাদন। আবার গড় উৎপাদন এভারেজ প্রোডাক্ট বলা হচ্ছে উপকরণের একক প্রতি উৎপাদনকে গড় উৎপাদন বলে। মোট উৎপাদনকে যদি শ্রমিক সংখ্যা দ্বারা ভাগ করা যায় তাহলে গড় উৎপাদন পাওয়া যাবে। অর্থাৎ আমরা যদি এভাবে বলি যে টিপি মোট উৎপাদন পাওয়া যাচ্ছে ফাংশন অফ এল কে, অর্থাৎ শ্রম এবং মূলধন ব্যবহার করে যে পরিমাণ উৎপাদন পাওয়া যাচ্ছে এই পরিমাণ উৎপাদনই হচ্ছে মোট উৎপাদন। আবার গড় উৎপাদনকে বলা হলো একক প্রতি উপকরণের একক প্রতি উৎপাদনকে বলা হচ্ছে গড় উৎপাদন। আমি যদি বলি এভারেজ প্রোডাক্ট অফ লেবার অর্থাৎ শ্রমিকের গড় উৎপাদন কত, তাহলে আমি দেখব যে টোটাল প্রোডাক্ট মোট উৎপাদনকে লেবার শ্রমিক সংখ্যা দ্বারা ভাগ করলে আমি শ্রমিকের গড় উৎপাদন পেয়ে যাব। তাহলে শ্রমিকের গড় উৎপাদন নির্ণয়ের সূত্র এভারেজ প্রোডাক্ট অফ লেবার ইজ ইকুয়াল টোটাল প্রোডাক্ট ডিভাইডেড লেবার, অর্থাৎ মোট উৎপাদনকে শ্রমিক সংখ্যা দ্বারা ভাগ করলে আমি গড় উৎপাদন পেয়ে যাব। এবার আসি প্রান্তিক উৎপাদনের কথায়। প্রান্তিক বলতে অতিরিক্ত একক উপকরণ নিয়োগ থেকে যে পরিমাণ বাড়তি উৎপাদন পাওয়া যায় সেটাই হচ্ছে প্রান্তিক উৎপাদন। অতিরিক্ত এক একক উপকরণ উৎপাদন ক্ষেত্রে নিয়োগ করলে উৎপাদনের মধ্যে যে পরিবর্তন আসে বা উৎপাদন যতটুকু বাড়ে তাকে বলা হচ্ছে প্রান্তিক উৎপাদন। প্রান্তিক উৎপাদন পাওয়া যাবে কিভাবে? যদি মোট উৎপাদনের পরিবর্তনকে শ্রমিকের পরিবর্তন দ্বারা ভাগ করা যায় তাহলে প্রান্তিক উৎপাদন পাওয়া যাবে। সেই দৃষ্টিকোণ থেকে প্রান্তিক উৎপাদনের সূত্র হচ্ছে মার্জিনাল প্রোডাক্ট অফ লেবার ইজ ইকুয়াল ডেল্টা টিপি ডিভাইডেড ডেল্টা এল। এখানে ডেল্টা টিপি হচ্ছে মোট উৎপাদনের পরিবর্তন, ডেল্টা এল হচ্ছে শ্রমিকের পরিবর্তন, আর মার্জিনাল প্রোডাক্ট অফ লেবার হচ্ছে শ্রমিকের প্রান্তিক উৎপাদন। তাহলে শ্রমিকের প্রান্তিক উৎপাদন সমান ডেল্টা টিপি ডিভাইডেড ডেল্টা এল, অর্থাৎ মোট উৎপাদনের পরিবর্তনকে শ্রমের পরিবর্তন দ্বারা ভাগ করলেই প্রান্তিক উৎপাদন পাওয়া যাবে। এবার মোট উৎপাদন, গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদনের একটি চিত্রভিত্তিক পার্থক্য আমরা দেখব।
উপরের চিত্রে ভূমি অক্ষে শ্রম আর লম্ব অক্ষে টিপি অর্থাৎ মোট উৎপাদন। নিচের চিত্রে ভূমি অক্ষে শ্রম এবং লম্ব অক্ষে এপি এবং এমপি নির্দেশ করা হয়েছে। মোট উৎপাদন প্রথমে যদি ক্রমবর্ধমান হারে বেড়ে যায়, মোট উৎপাদন রেখা এভাবে বেঁকে যাচ্ছে। এখান থেকে মোট উৎপাদন ক্রমহ্রাসমান হারে বাড়লে এভাবে বেঁকে যাবে। এখান থেকে মোট উৎপাদন যদি কমে আসে তাহলে আস্তে আস্তে নিচের দিকে নামবে। এটা হলো মোট উৎপাদনের বক্তব্য। মোট উৎপাদনের প্রথমে ক্রমবর্ধমান হারে বাড়ে, তারপরে ক্রমহ্রাসমান হারে বাড়ে, এক পর্যায়ে সর্বোচ্চ বিন্দুতে পৌঁছায় এবং তারপরে উপকরণ নিয়োগের সাথে সাথে মোট উৎপাদনটা আস্তে আস্তে কমে যায়। উৎপাদনের শুরুতে মোট উৎপাদন যখন ক্রমবর্ধমান হারে বাড়ে তখন গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদন উভয়ই বাড়ে, তবে গড় উৎপাদনের তুলনায় প্রান্তিক উৎপাদন দ্রুত বাড়ে। আবার উপকরণ মোট উৎপাদন যখন ক্রমহ্রাসমান হারে বাড়ছে তখনই প্রান্তিক উৎপাদনটা কমছে। মোট উৎপাদন যখন সর্বোচ্চ হবে প্রান্তিক উৎপাদন তখন শূন্য, মোট উৎপাদন যখন আস্তে আস্তে কমে আসবে প্রান্তিক উৎপাদন তখন শূন্যের চেয়ে নিচে নেমে চলে আসবে, অর্থাৎ ঋণাত্মক হবে। আবার এইখানে গড় উৎপাদনটা তুলনামূলকভাবে আস্তে আস্তে বাড়বে। যখন গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদন পরস্পর সমান হয়ে যাবে ওই পর্যন্ত গড় উৎপাদনটা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে এবং এরপরে উপকরণ বৃদ্ধির সাথে সাথে গড় উৎপাদনটা আস্তে আস্তে কমে যাবে। এটা তাহলে আমরা মোট উৎপাদন, প্রান্তিক উৎপাদন এবং গড় উৎপাদনের মধ্যে সম্পর্ক দেখাতে পারছি। মোট উৎপাদন ক্রমবর্ধমান হারে বাড়লে প্রান্তিক উৎপাদন বাড়ে, আবার মোট উৎপাদন ক্রমহ্রাসমান হারে বাড়লে প্রান্তিক উৎপাদন কমে। মোট উৎপাদন সর্বোচ্চ হলে প্রান্তিক উৎপাদন শূন্য হয়, মোট উৎপাদন যখন আস্তে আস্তে কমে যায় প্রান্তিক উৎপাদন তখন শূন্যের চেয়ে নিচে নেমে চলে আসে, অর্থাৎ ঋণাত্মক হয়। আবার এপিএমপির মধ্যে সম্পর্ক দেখা যায়। উৎপাদনের শুরুতে এপিএমপি উভয়ই বাড়ে, তবে এপি এর তুলনায় এমপি দ্রুত বাড়ে। এপি যখন সর্বোচ্চ বিন্দুতে পৌঁছায় তখন এপিএমপি পরস্পর সমান হয়ে যায়। এপি সর্বোচ্চ বিন্দুতে পৌঁছানোর পূর্বেই এমপি সর্বোচ্চ বিন্দুতে পৌঁছায়। আর এপি যখন উৎপাদনের শেষের দিকে এপিএমপি উভয়ই হ্রাস পায়, তবে এপি হ্রাস পাচ্ছে ধীরে ধীরে এবং এমপি হ্রাস পাচ্ছে দ্রুত। আবার এমপি শূন্য এবং ঋণাত্মক হতে পারে, কিন্তু এপি কখনোই শূন্য এবং ঋণাত্মক হতে পারে না। এই ছিল এপি এবং এমপির মধ্যে সম্পর্ক। এখান থেকে উৎপাদনের তিনটা পর্যায় দেখানো যেতে পারে। এপিএমপি যেখানে সমান তার আগ পর্যন্ত উৎপাদনের প্রথম পর্যায়। আবার এপি সর্বোচ্চ থেকে এমপি যে পর্যন্ত শূন্য সে পর্যন্ত উৎপাদনের দ্বিতীয় পর্যায়। এবং তৃতীয় পর্যায়ে যেখান থেকে মোট উৎপাদনটা আস্তে আস্তে কমে যায় এবং প্রান্তিক উৎপাদনটা ঋণাত্মক হয়, এখানে হচ্ছে উৎপাদনের তৃতীয় পর্যায়। এই উৎপাদনের তিনটা পর্যায় দেখানো যেতে পারে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের মতো অর্থনীতির অনলাইন ক্লাস এখানেই শেষ করছি।